সম্পূর্ণ তথ্যসহ ঝাড়গ্রাম জেলার ৮টি স্থান একদিনে ভ্রমণ নামাঙ্কিত এই ভিডিওর নম্বর ১৬৯। উপস্থাপক ভ্রমণ বন্ধু বিকাশ। ঝাড়গ্রাম স্টেশনে নেমে আমরা প্ল্যাটফর্মের বাইরে চলে এলাম। আগে থেকেই গাড়ি বুক করা ছিল। কিছু জলখাবার খেয়ে আমরা সেই গাড়ি করে ছুটে চললাম ঝাড়গ্রাম জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এক গন্তব্যস্থল থেকে আরেক গন্তব্যস্থানে। আমরা এখন চলেছি জঙ্গলমহলের পথে পথে। রাস্তার দুধারে ঘন জঙ্গল, চারদিকে খালি সবুজ আর সবুজ। জঙ্গলের বুক চিরে ঝাঁ চকচকে রাস্তাটা যেন ছুটছে। অবশ্য মাঝে খানিকক্ষণের জন্য লাল মোরামের রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। এই লাল রাস্তার পাশেই জলসেচের জন্য খাল রয়েছে। বর্ষাকাল বলে এই খাল জলে ভর্তি। আপনারা এই জঙ্গলমহলের রাস্তার দুধারে সবুজের রাজত্ব দেখতে থাকুন আর শুনতে থাকুন কলকাতা থেকে কিভাবে ঝাড়গ্রামে যাবেন এবং কোথায় থাকবেন তার বিস্তারিত বিবরণ। কলকাতা থেকে ঝাড়গ্রাম কিভাবে যাওয়া যাবে? ঝাড়গ্রামে সড়ক পথে ও রেলপথে কলকাতা থেকে সহজেই পৌঁছানো যায়। ঝাড়গ্রামের নিকটবর্তী বিমানবন্দর হল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝাড়গ্রামের দূরত্ব ১৮৮ কিলোমিটার। সড়ক পথে কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব ১৭৮ কিলোমিটার। কলকাতা থেকে ৬ নম্বর জাতীয় সড়ক NH-6 কলকাতা মুম্বাই হাইওয়ে ধরে গাড়ি ড্রাইভ করলে যে কেউ ৪ ঘন্টার মধ্যে ঝাড়গ্রামে পৌঁছে যেতে পারবেন। হাওড়া থেকে ট্রেন পথে ঝাড়গ্রামের দূরত্ব ১৫২ কিলোমিটার। সকালের দিকে ট্রেনে ঝাড়গ্রাম যাওয়াই সুবিধে। এই অঞ্চলের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো সারাদিনে ঘুরে আবার সন্ধ্যার ট্রেনে হাওড়ায় ফিরে আসা যায়। আসুন দেখে নিই হাওড়া থেকে সকালের দিকে ঝাড়গ্রাম যাওয়ার কী ট্রেন ছাড়ে। ১. ১২,০২১ হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। প্রত্যেক দিন এই ট্রেনটি সাধারণত হাওড়া স্টেশনের ১৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে ঝাড়গ্রাম পৌঁছয় সকাল ৮টা ২৬ মিনিটে। ২. ২২,৮৭১ হাওড়া ক্যান্টাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সপ্তাহে ৪ দিন সকাল ৬টা ৩৫ মিনিটে সাধারণত ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে ঝাড়গ্রাম পৌঁছয় ৮টা ৪৪ মিনিট। 4টে দিন হল রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার। ৩. ১২,৮৭১ হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে ৩ দিন অর্থাৎ সোমবার, বুধবার ও শনিবার হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ৬টা ৩৫ মিনিটে ছেড়ে ঝাড়গ্রাম পৌঁছয় সকাল ৮টা ৪৫ মিনিটে। ৪. ১৮,০৫৩ হাওড়া ঘাটশিলা মেমু এক্সপ্রেস। ট্রেনটি শনিবার বাদে প্রত্যেক দিনই হাওড়া থেকে ছাড়ে। এই ট্রেনটি ছাড়ার কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম নেই। এই ট্রেনটি সকাল 10টা ৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে দুপুর ১টার সময় ঝাড়গ্রাম পৌঁছে যায়। এছাড়াও সাঁতরাগাছি স্টেশন থেকে ০৮০৬৯ সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু স্পেশাল সকাল ৫টা ৪০ মিনিটে ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এবং সকাল ৮টা ৩০ মিনিটে ঝাড়গ্রাম পৌঁছয়। ট্রেনটি সোম থেকে শুক্রবার এই সপ্তাহে ৫ দিন চলে। এই ট্রেনগুলো ছাড়াও সারাদিনে হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে অনেকগুলো ট্রেন ছাড়ে। ঝাড়গ্রাম শহরে থাকার জন্য আপনার বাজেট অনুযায়ী আপনার মনোমতো হোটেল পেয়ে যাবেন এবং এই হোটেল পেতে কোনো সমস্যা হবে না।
অতি সহজেই পেয়ে যাবেন এই হোটেল। জঙ্গলমহলের রাস্তা দিয়ে চলতে চলতে আমরা এক সময় পৌঁছে গেলাম তারাফেনী নদীর ওপর অবস্থিত তারাফেনী ব্যারেজে। ঝাড়গ্রাম শহর থেকে এই ব্যারেজ ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। তারাফেনী একটি শান্ত নদী, অববাহিকার বৃষ্টির জলেই পুষ্ট এই নদী। এই শান্ত নদীর ওপর তারাফেনী একটা ছোট্ট সুরম্য বাঁধ। এই ব্যারেজে অনেকগুলো লক গেট আছে। এই লক গেটের সাহায্যে নদীর জল একদিক থেকে আরেক দিকে প্রবাহিত হয়। এখানকার স্থানীয় অধিবাসীদের থেকে জানা যায় যে এই অঞ্চলের অধিবাসীদের পানীয় জলের উৎস এই তারাফেনী নদীর জল। হাজার হাজার মানুষের জন্য জল সরবরাহের ক্ষেত্রে তারাফেনী নদী তথা এই ব্যারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ব্যারেজটির লক গেট থেকে যখন জল ছাড়া হয় তখন প্রচণ্ড গতির সৌন্দর্যের বর্ণনা ভাষায় দেওয়া সম্ভব নয়। নিজের চোখে দেখলেই বুঝতে পারা যায় এই জলের সৌন্দর্য কত উজ্জ্বল। সৌন্দর্য যেন চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। জলের প্রচণ্ড গতির শব্দ বহু দূর থেকে শুনতে পাওয়া যায়। সেই জন্য বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে তারাফেনী ব্যারেজ অবশ্যই একটি দর্শনীয় স্থান। এই তারাফেনী ব্যারেজ থেকে বেলপাহাড়ির দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। মাত্র আধ ঘন্টার মধ্যেই এই ব্যারেজ থেকে বেলপাহাড়ি শহর পৌঁছে যাওয়া যায় এবং বেলপাহাড়ির আশেপাশের জায়গাগুলো দেখে নেওয়া যায়। এবারে আমাদের গন্তব্য খেঁদারানী লেক। নামটা অদ্ভুত হলেও এই জলাধারের সৌন্দর্যে মুগ্ধ হবেন না এমন মানুষ কমই আছেন। 3টি পাহাড়ে ঘেরা এই জলাধারে পড়ন্ত বিকেল হয়ে ওঠে আরও মোহময়ী। এই জলাশয়ে আশেপাশে রয়েছে শাল, মহুয়ার জঙ্গল, পাশ দিয়ে গিয়েছে কংক্রিটের সেতু। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ, তার মধ্যেই জলাশয়। গাররাসেনী পাহাড় এই লেক থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত। বেলপাহাড়ি এখান থেকে 10 কিলোমিটার এবং ঝাড়গ্রাম 47 কিলোমিটার দূরে অবস্থিত। বেলপাহাড়ির ঘাগরা নদী বেলপাহাড়ি শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বেলপাহাড়ির বা ঝাড়গ্রামের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। ঘাগরা শব্দটি গাগরা থেকে এসেছে, যার অর্থ কলসি। আর সত্যি এই নদীর আকৃতি অদ্ভুত। পাথরের মাঝখান থেকে জল আসার সময় মাঝে মাঝেই পাথর ক্ষয়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। জল ওই সমস্ত গর্তের মধ্য দিয়ে আসার সময় কলসি থেকে জল ঢালার মতো এই গর্তগুলো থেকে জল বেরোতে থাকে। নদীটি আপনার মন জয় করে নেবে। জঙ্গলময় বেশ একটা গ্রাম্য পরিবেশ, ইতস্তত ঝোপঝাড় আর একেবারে পাথুরে হওয়ায় নদীটি
পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। বর্ষাকালে ঘাগরা নদীর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। স্থানীয় জনগণের একটা ভ্রমণ পিকনিক স্পট এই ঘাগরা নদী। এর ঢিলছোঁড়া দূরত্বে পিকনিক করার জন্য একটা বড় মাঠ আছে। এই নদীটিকে অনেকে ঘাগরা জলপ্রপাতও বলে থাকেন। গ্রামীণ পরিবেশ, রহস্যময় ঝোপঝাড় এবং অত্যধিক শিলা জায়গাটিকে একটি পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। এই পর্যটন কেন্দ্রটি ঝাড়গ্রাম শহর থেকে 44 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ার জন্য খুব সহজেই ঝাড়গ্রাম থেকে এবং বেলপাহাড়ি শহর থেকে এখানে আসা যায়। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে ডুলুং নদী ও কনকদুর্গা মন্দিরের খুব কাছেই জামবনি ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হলো চিল্কিগড় রাজবাড়ি। চিল্কিগড় নামটা বেশ রোমাঞ্চকর। বড় রাস্তার ওপরই রাজবাড়ি প্রবেশের বড় তোরণদ্বার, ঢুকেই একটা উন্মুক্ত প্রান্তর, বাঁদিকে একটা প্রাচীন বৃহৎ অশ্বত্থ গাছ, তাতে বিভিন্ন পাখির বাসা। রাজবাড়ি চত্বরে প্রবেশ করে প্রধান ফটকের পাশেই একটা মন্দির চোখে পড়ল। মন্দিরটা খুবই উঁচু, হলদে রঙের মন্দির। এই মন্দিরটি শিবালয়। এই মন্দিরে মহাদেব পূজিত হন। একটু দূরে একটা বড় মন্দির আছে, খুবই পুরনো এই মন্দির। এই মন্দিরটি সব থেকে বড়। এই নবরত্ন মন্দিরটি রাধাকৃষ্ণের, আর সব থেকে ছোট মন্দিরটি কোন দেবতা আছেন সেটা বোঝা গেল না। শেষের মন্দিরটা খুবই জীর্ণ প্রকৃতির, আর রাধাকৃষ্ণের মন্দিরটিও খুব পুরনো। এই মন্দিরটিও ক্রমশ জীর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। অনতিবিলম্বে এই দুটো মন্দিরের সংস্কার খুবই জরুরি। রাজপ্রাসাদে কান পাতলে শুনতে পাওয়া যায় কেউ যেন কানে কানে ফিসফিস করে এই রাজবাড়ির ইতিহাস বলছে। প্রায় 300 বছর আগে জামবনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ এবং চিল্কিগড় ছিল তাঁর রাজধানী। চিল্কিগড়ের প্রাচীন কনকদুর্গা মন্দির এবং রাজবাড়িটি নির্মাণ করেন এই রাজা গোপীনাথ সিংহ। পুত্রহীন রাজার একমাত্র কন্যা সুবর্ণমণির সাথে পরবর্তীকালে বিবাহ হয় পার্শ্ববর্তী ধলভূমগড়ের রাজা জগন্নাথ সিং দেও ধবলদেবের সঙ্গে। 1765 সালে রাজা গোপীনাথ সিংহ মারা যান। তাঁর মৃত্যুর পর জগন্নাথ সিংহ চিল্কিগড়ের রাজা হন। জগন্নাথ সিংহের পুত্র কমলাকান্ত দেও ধবলদেবের সময়কে চিল্কিগড়ের স্বর্ণযুগ বলে মনে করা হয়। তবে এই রাজবাড়ির সাথে আরও একটা ইতিহাস জুড়ে আছে ওতপ্রোতভাবে। ঐতিহাসিক চুয়াড় বিদ্রোহ চলাকালীন রাজা জগন্নাথ সিংহ এই চিল্কিগড় রাজবাড়ি থেকেই 1769 সালে ধল বিদ্রোহের ঘোষণা করেন। কিন্তু দুঃখের কথা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কড়া হাতে এই বিদ্রোহ দমন করেছিল। বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় 300 বছরের পুরনো বেশ বড় এই রাজবাড়িটি। মূল প্রাসাদের রাজবাড়ির বংশধরেরা বসবাস করেন। সেখানে পর্যটকদের প্রবেশ নিষেধ। মুঘল ও ব্রিটিশদের মিলিত স্থাপত্য শৈলীতে তৈরি দোতলা এই রাজবাড়ির দেওয়ালে অন্যান্য কারুকার্যের সাথে বাংলা রীতির কল্পারও কাজ চোখে পড়ে। বাইরে থেকে এক নজরে দেখি বোঝা যায় কীরকম এর জৌলুস থেকে থাকবে এক সময়। চিল্কিগড় রাজবাড়ির একদম নিজস্ব চরিত্র, তার অবস্থান, ঐতিহ্য এবং পারিপার্শ্বিক পরিবেশ মিলেমিশে বেশ একটা অন্যরকম অনুভূতি হয় পর্যটকদের মনে। এই রাজবাড়িটির সুন্দর মনোরম পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। আমরা অনেক সময় ধরে এই রাজবাড়িটা বাইরে থেকে ঘুরে ঘুরে দেখলাম, মন্দিরগুলো দর্শন করলাম। আমাদের পরবর্তী গন্তব্য কনকদুর্গা মন্দির। এই মন্দিরের অবস্থান এই রাজবাড়ির কাছেই।
চিল্কিগড় রাজবাড়ি দর্শন করার পর আমরা চলে এলাম কনক দুর্গা মন্দিরে। আনুমানিক 500 বছরের বেশি পুরনো এই কনক দুর্গা মন্দির চিল্কাগড়ের রাজা গোপীনাথ সিংহ এই মন্দির নির্মাণ করেছিলেন। কথিত আছে রাজা গোপীনাথ স্বপ্নে এক মাতৃ মন্দির দর্শন করে এই মন্দিরটি নির্মাণ করেন। কনক দুর্গা মন্দির পরিদর্শন প্রাকৃতিক সৌন্দর্যের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। এটি ঝাড়গ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। বহু পুরনো এই মন্দিরটি ডুলুং নামে একটি ছোট মোহময়ী নদীর ধারে ঘন জঙ্গলে অবস্থিত। বেশ কিছু বিরল প্রজাতির গাছ, পাখি এবং হনুমান এখানে দেখা যায়। প্রধান রাস্তা থেকে অনেকটা দূরে দুপাশে ঘন জঙ্গলের মধ্য দিয়ে এই মন্দিরে যেতে হয়। এবার আমাদের গন্তব্য ডুলুং নদী। প্রাচীন কনক দুর্গা মন্দিরের পেছনের দিকের পথ নেমে গেছে অরণ্যের সবুজ দেয়াল ভেদ করে ডুলুং নদীর ধারে। সংক্ষিপ্ত যাত্রাপথ। এই নদীর উৎপত্তি ছোটনাগপুর মালভূমির বুকে, ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার চাকুলিয়ার কাছে। সেখান থেকে উৎপন্ন হয়ে এই নদী প্রবাহিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিনপুরের দিকে। বিনপুরের ডুলুংডিহার কাছে বর্ষাস্নাত ডেডনালা, কোপারনালা ও পালপাতা নালার মতো মরশুমি ঝর্ণা ও নদী ডুলুং নদীতে এসে মিশেছে। তারপর ঝাড়গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে এই ডুলুং নদী। গোপীবল্লভপুর পার হয়ে এসে মিশেছে সুবর্ণ রেখাতে। আমরা দেখলাম এই নদীর জলধারা তত্তর করে বয়ে চলেছে। ডুলুং নদী দেখার পর আমরা এলাম ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে। ঝাড়গ্রাম রাজপ্রাসাদের ইতিহাস সাহিত্য আছে ঝাড়গ্রাম শহরের কিংবদন্তির মধ্যে। প্রায় 1574 সালে আমেরের রাজা মানসিংহ মুঘল সম্রাট আকবরের আদেশে বাংলা জয় করতে এসেছিলেন। ফতেপুর সিক্রিতে অবস্থিত রাজপুতীয় চৌহান বংশীয় সর্বেশ্বর সিং জঙ্গলখণ্ডের স্থানীয় বিচার ব্যবস্থাকে পরাভূত করতে নিযুক্ত হয়েছিলেন। রাজা সর্বেশ্বর সিং রাজপুত সামরিক বাহিনী ও অশ্বারোহী বাহিনীর সহায়তায় জঙ্গলখণ্ড আক্রমণ করেছিলেন ও মাল রাজাকে পরাজিত করে মল্লদেব উপাধি ধারণ এবং ঝাড়গ্রাম নামে তাঁর রাজধানী স্থাপন করেন। ঝাড়গ্রাম কথার অর্থ ঘন অরণ্য পরিব্রত একটি গ্রাম। তার জয় প্রতি বছর বিজয়া দশমীতে উদযাপিত হয়। মানসিংহ কয়েক মাস এখানে বসবাস করার পর রাজস্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ও তাঁর বিশ্বস্ত সেনাপতি সর্বেশ্বর সিংয়ের হাতে রাজত্ব তুলে দিয়ে ঝাড়গ্রামের রাজা হিসেবে তাঁকে নির্বাচিত করেন। বর্তমান রাজবাড়িটি 1931 সালে নির্মাণ করা হয়েছিল। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।